সংসার পর্ব ১৬। কি হলো? আমায় আবার এই বারে ডাকলি কেন? মিস্টার সেনগুপ্ত হাসি মুখে বলে উঠলেন। গল্প করতে তো আর ডাকিসনি? নিঃসন্দেহে। পুলিশের অত সময় নেই। পুলিশ তখনই ডাকে যখন কোনো কেসে চাপে পড়ে। কিন্তু নতুন কিছু বলার নেই আমার। যা বলার তখনই বলে দিয়েছি। ওটা অফিসিয়াল। অফিসিয়াল কথাবার্তা বলার জন্য নিশ্চয়ই তোকে এখানে ডেকে পাঠায়নি। ধরে নে আমাদের দুই বন্ধুর রিইউনিয়ন। সেখানে তোর কাছ থেকে আমি কিছু আনঅফিসিয়াল ইনফো জানতে চাই। একজন পুলিশ অফিসার হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে। চাপ নিস না, তোর নাম পরিচয় সব গোপন থাকবে। হাসি মুখে বললেন রমেশ চ্যাটার্জি। আমি জানি তুই আমাকে বিশ্বাস করিস। মোহিনী দেবীর বড় ছেলে করণবীর আগরওয়াল কি সত্যি সত্যি অসুস্থ? ডুয়েল স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে? দেখ, একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে তুই যা বলেছিস বা যা মিন করেছিস আগরওয়াল ম্যানশনে দাঁড়িয়ে, তা নিয়ে আমার বলার কিছুই নেই। বিশেষজ্ঞের রায় আমার জন্য নেগেটিভ হলেও আমায় তা সহজভাবেই মেনে নিতে হবে। কিন্তু কিছু বলার আছে। তা আছে নিজের ছোটবেলার বন্ধু হিসেবে। সত্যটা জানতে চাই আমি, নির্ভেজাল সত্য। কথা দিচ্ছি তোর নাম কোথাও আসবে না। পুরোটাই তোর আমার মধ্যেকার ব্যাপার। দেখ, পুলিশের কারিগরি আমার জানা আছে, তবু তোকে বলবো সব। কিন্তু তোর কেন মনে হলো আমি পুরোটা তোকে খুলে বলছি না? এবার আর হাসি নয়, বেশ গম্ভীর মুখে বলে ওঠেন ডক্টর সেনগুপ্ত। ছোটবেলা থেকে তোকে চিনি বলে তুই আর যাই করিস ক্লোজ বন্ধুদের সামনে সহজে মিথ্যা বলতে পারিস না। সেই তরুণ বয়সে যতই বিদেশি ডিগ্রি অর্জন করে ফিরে এসে পসার জমিয়ে বসিস না কেন, মোহিনী দেবী তোকে এক্সপ্লয়েট করেছেন সেটা সেদিনই বুঝে ফেলেছি। অবশ্য ভদ্রমহিলার স্বভাবটাই এমন, মারাত্মক ডমিনেটিং। তোকে বলতে বাধা নেই, আমি মন থেকে চাই ওই মোহিনী দেবী শাস্তি পাক। ভদ্রমহিলা আমাকে একসময় বুঝেছি। ভদ্রমহিলা যে সুবিধার নয় সেটা কম বেশি সবাই জানে, কিন্তু দান ধ্যান করেন, সোশ্যাল একটা পরিচয় আছে। তার উপর অত বড় বিজনেস এম্পায়ার নিজে হাতে দাঁড়িয়ে করিয়েছেন। সহজ নয় রে, সহজ নয়। সোজা বাঁকা দুই পথ অবলম্বন করতে হয়। যাই হোক, ছাড়ো সব। তুই যেটা জানতে চাইছিস সেটা মোটামুটি বুঝিয়ে বলি। করণবীর আগরওয়ালের যে একটা মানসিক সমস্যা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আমি একজন মনোবিদ, মানুষের চোখের চাউনি দেখলে বুঝতে পারি। কিন্তু এমনটা নয় তার জন্য সে সুস্থ স্বাভাবিক সিদ্ধান্ত নিতে পারবে না। যখন এই রোগের উদ্রেক হয় তখন সাময়িকভাবে বেসামাল হয়ে যায়। আমার ধারণা করণবীরের জীবনে একটা মানসিক ট্রমা রয়েছে, যার প্রভাবে মাঝে মাঝে তার মধ্যে খানিক ভারসাম্যহীনতা দেখা যায়। কিছুক্ষণ পরে আবার সব ঠিক, যেন কিছুই হয়নি। তোকে কি আমি বোঝাতে পারলাম? তোকে কি করতে হবে জানিস? করণবীরের ট্রমার উৎস মুখ খুঁজে বের করতে হবে যে কোনো উপায়ে। ইন ফিউচার দেখবি সেটা হয়তো এই কেসেরই টার্নিং পয়েন্ট হয়ে উঠল। ক্লিয়ার বস? দেখছি। আমার ধারণা ট্রমা তৈরি হয়েছে ছোটির মৃত্যুর পর থেকেই। ছোটি হলো এই কেসের মিসিং লিঙ্ক। এনিওয়ে, থ্যাংক ইউ। চল তোকে বাড়িতে নামিয়ে দিয়ে যাই। আমি একাই চলে যেতে পারবো। গাড়ি আছে তোর সঙ্গে? ড্রাইভার ছেলেটা ওয়েট করছে আমার জন্য। তোর ড্রাইভারকে পুলিশের গাড়ি পিছু পিছু যেতে বল। দুজন লোক তোর জন্য অপেক্ষা করছে, বাইরে বেরোলে ধরবে। তারপর নিশ্চয়ই বুঝতে পারছিস মোহিনী দেবীর খেলা শুরু হয়ে গেছে। নজরবন্দি করে মহিলাকে আটকানো যাবে না, আগেই জানতাম। অত কাঁচা খেলোয়াড় নন, খেলতে জানেন। আমার ধারণা এ লড়াই জমবে। ভদ্রমহিলা
পুলিশি পাহারায় থাকার পরও একের পর এক দুরন্ত চাল চেলে যাচ্ছেন। কিন্তু একটা কথা জানেন না, উনি বুলো ওল হলে আমি বাঘা তেঁতুল, এত সহজে হার মানব না। ভালো কথা, এই কটা দিন তুই একটু সাবধানে থাকিস। আমি না বললে বাড়ি থেকে বেরোস না। এটা বন্ধুর প্রতি আর একটা বন্ধুর অনুরোধ, মনে থাকবে? কমিশনার যাই বলুন না কেন, নিজের মতো করে তদন্ত চালাতে তো কোনো বাধা নেই। রমেশ চ্যাটার্জি ঠিক সেটাই করতে লাগলেন। ফ্লাইটে চেপে যখন জয়পুর নামলেন, ঘড়ির কাঁটায় তখন প্রায় সন্ধ্যা 7টা। আসলে ফ্লাইট আধ ঘন্টা ডিলে ছিল। অপেক্ষা না করে তিনি স্থানীয় পুলিশ স্টেশনের দিকে পা বাড়ালেন। গুপ্তাদের সম্বন্ধে তাকে আগেই খোঁজখবর নিতে হবে। অজয় গুপ্তা তার চাবি, ছোটির হাজবেন্ড। দেখা যাক ভদ্রলোক কি ইনফো দিতে পারেন। ফোনে ইচ্ছে করেই জানাননি, আগেভাগে সতর্ক হলে পাখি উড়ে যেতে কতক্ষণ। ইনফো পেতে বেশি সময় লাগলো না। গুপ্তারা এখানকার যথেষ্ট ইনফ্লুয়েন্স ফ্যামিলি। এরাও বিজনেসম্যান, নানা ধরনের বিজনেস আছে রাজস্থান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। পুলিশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও যথেষ্ট ভালো। ব্যবসা মানেই নগদ লেনদেনের ব্যাপার। ট্রান্সপোর্ট বিজনেস সারা ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে আছে। অফিসার কাপুর তো গুপ্তাদের সম্পর্কে ইনফরমেশন শুনে খানিক চমকেই উঠেছিলেন। ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছিলেন ওরা বিজনেসম্যান হতে পারে, কিন্তু লোক খুব ভালো, কোনো রকম ভুলভাল কিছুর সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। উত্তরে রমেশ চ্যাটার্জি যখন বললেন তিনি একটা বিশেষ কেসের ব্যাপারে গুপ্তাদের কাছে সাহায্যের জন্য এসেছেন, তখন যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। আপনি গুপ্তাদের ছোট ছেলে অজয় গুপ্তার বিষয়ে কি জানেন? ওর তো বিয়ে কলকাতার মেয়ের সঙ্গে হয়েছিল। দেখা গেল কাপুরের মধ্যে গল্প বলার মুনিশিয়ানা যেমন রয়েছে, তেমনি খবরাখবর তিনি যথেষ্ট রাখেন। বললেন, অনেকটা ঠিক বলেছেন। আগরওয়াল ফ্যামিলি তো বটেই, অজয় গুপ্তার ফ্যামিলিও যথেষ্ট ইনফ্লুয়েন্সাল। এই জয়পুরেই বিশাল রিসেপশন হয়েছিল। রামবাগ প্যালেসে গেস্ট ছিল 1 সপ্তাহ ধরে, কিন্তু আফসোস কি বাত, বিয়েটা শেষ পর্যন্ত টিকলো না। আসলে কি জানেন সাব, পড়াশোনা যেন বহু বড় তেজ হয়, মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করতে চাই না। ভেতরের গল্পটা কি বলা যাবে? কেন মেয়েটা সংসার ভেঙে পালালো? কিছু তো একটা ব্যাপার আছে। সাধে কি কেউ সংসার ভাঙে? না ভাঙতে চায়। ওইসব ইনফ্লুয়েন্সাল ফ্যামিলির ভেতরের গল্প আমাদের মতো আম আদমি আর জানবে কিভাবে? বড় লোক, বড় বড় ব্যাপার। তবে শুনেছি ওই অজয় গুপ্তার সঙ্গে ওর ভাবির একটা সম্পর্ক ছিল। সেসব অনেক দিনের কথা। করোড়পতিদের আবার চরিত্র আমাদের মতো মধ্যবিত্তের সিন্ধুকে তুলে রাখতে হয়। শুনেছি ছোট্টি বহু এ ব্যাপারে মানতে পারেনি। তার ওপর কথায় কথায় দেদার টাকা পয়সা চাইতো। আগারওয়ালদের তো প্রচুর পয়সা, সেই নিয়ে বোঝেনি তো। শিক্ষিত লড়কি, দহেজ দিতে রাজি হয়নি, সেই নিয়েও ঝামেলা। চোখ টিপে জিজ্ঞেস করলেন, এখন এত কথা উঠছে কেন? অজয় গুপ্তা তো অনেক দিন আগেই দুসরা শাদী হয়ে গেছে। দ্বিতীয় বহু বহুত শান্তশিষ্ট। কলকাতায় একটা কঙ্কাল পাওয়া গেছে। আমাদের ধারণা ওই কঙ্কালটা গুপ্তাদের ছোট বহুর। কি বলছেন কি স্যার? আপনাদের এই ধারণার কারণ? আর কঙ্কাল কি না কলকাতায় মিলল কোথায়? বলবো, এত তাড়াহুড়ো করছেন কেন? সম্পর্ক একটা আছে নিশ্চয়ই, না হলে খামোখা এত দূর ছুটে আসবো কেন? তোমায় কিন্তু এক্ষুনি আমার সঙ্গে গুপ্তা প্যালেসে যেতে হবে। কিছু ইনফো জানার আছে। একটা খবর চাই। অজয় গুপ্তা এখন শহরেই আছে নিশ্চয়ই। যদিও খবরটা কলকাতা থেকেই রমেশ চ্যাটার্জি জেনে এসেছেন, তবু আরেকবার কনফার্ম হওয়ার ইচ্ছেটা সামলাতে পারলেন না। স্বভাবেই যাই হোক, অজয় গুপ্তা মিতভাষী। হাসি মুখে দুজনকে অভ্যর্থনা জানালেন। ব্যবহার দেখে বোঝা গেল কাপুরকে অনেক আগে থেকেই চেনেন।
কফি, পকোড়া, ক্ষীরের রকমারি মিষ্টি, ড্রাই ফ্রুটস কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে গেল। মিস্টার কাপুর সামনে রাখা প্লেট থেকে খেতে শুরু করলেও রমেশ চ্যাটার্জি কোনো খাবারেই হাত লাগালেন না। ঈষৎ হেসে বললেন, কিছু মনে করবেন না, অন ডিউটি আছি। একটা প্রশ্নের জবাব জানতে আমি এতদূর ছুটে এসেছি। যুগল কিশোর আগরওয়ালের ছোট মেয়ের সঙ্গে যে আপনার প্রথম বিয়ে হয়েছিল আমরা সবাই তো জানি। মোহিনী দেবীও আমাকে তাই জানিয়েছেন। সেই মেয়েকে আপনারা রাতের অন্ধকারে ফিরিয়ে আনতে গেলেন কেন? দিনের আলোয় সবার সামনে দিয়ে যাওয়ার পাটা কি ছিল না বুকে? এতই পণের লোভ? ক্যা বাত! রাতের অন্ধকারে কী সব উল্টোপাল্টা বলছেন? আমাদের ফ্যামিলিতে দহেজ নেওয়া দেওয়া স্বাভাবিক ব্যাপার। তেজ দেখিয়ে চলে যাওয়ার পর ওই মেয়েকে আর কোনো দিনই আমরা ফিরিয়ে নিতে যাইনি। উল্টে ওর আম্মিজি আমাদের কাছে ক্ষমা চেয়েছে, বারবার মেয়েকে নিয়ে যেতে বলেছে। কিন্তু আমরা এক কথার মানুষ, ঘরের বউ ঘোমটা টেনে থাকবে। একবার বাইরে পা রেখেছে তো তোমার আর এই ঘরে জায়গা হবে না। কি বলবো, ইয়ো লড়কি সংসার করার লায়ক ছিল না। আমার ফ্যামিলি পরিষ্কার বলে দিয়েছিল ওকে। গুপ্তা প্যালেসে কেউ বহূ হিসেবে মানতে রাজি নয়। কিন্তু প্রথাগতভাবে ডিভোর্স না করে আপনি আরেকটা বিয়ে করলেন কিভাবে? আবার তার সঙ্গে সংসারটাও করছেন দিব্যি। আইনত আপনার দ্বিতীয় বিয়ে তো অসিদ্ধ। কদিন ধরে সুজয় দেখছে অপু অস্বাভাবিক গম্ভীর। নিত্য নৈমিত্তিক কাজকর্ম সবই করছে, কিন্তু কিছুতেই যেন তার মন নেই। জানালা দিয়ে বাইরের দিকে উদাসীন ভঙ্গিতে তাকিয়ে থাকে শুধু। দু কাঁধে আলতো করে টোকা দিয়ে বলল, আহা কি অপরূপাই না লাগছে। এমন উদাসীন মোহিনী সুন্দরীদের দেখে বুঝি যুগে যুগে ঋষিদের ধ্যানভঙ্গ হয়েছিল। মনে হচ্ছে জানু পেতে বসে বলি, হে সুন্দরী, আমাতে উপগত হও। তা এমন উদাস নয়নে তাকিয়ে কেন কন্যে? কি কে দিল তোমারে দাগা? কোনো পরিবর্তন হলো না বসার ভঙ্গিতে। খানিকটা আত্মগত স্বরে অপু বলে উঠল, অপরাধীরা তার চিহ্ন রেখে যায় জানি, কিন্তু একটা সন্তান পাওয়ার জন্য এই পৃথিবীতে কত মানুষ মাথা কুটে মরে। সেই সন্তানকে নিজের বুকে পেয়েও কেউ নির্বিকার চিত্তে শেষ করে দিতে পারা সম্ভব? মানুষ এত নিষ্ঠুর কেন? এই অপু, কি হয়েছে তোমার? তখন থেকে কী সব উল্টোপাল্টা কথা বলছো? অপু, এই অপু, সন্তান হত্যা কে করেছে? কার সন্তান? আমায় আগে সব খুলে বলো দেখি। পায়েলের গর্ভে বুঝি সন্তান এসেছিল? উত্তেজিত সুজয় অপুর কাঁধ ধরে ঝাঁকাতে থাকে। যেন এক স্বপ্নের ঘোর থেকে জেগে ওঠে অপু। সামনে সুজয় দাঁড়িয়ে উত্তেজিত ভঙ্গিতে হাত পা নেড়ে প্রশ্ন করে চলেছে। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, পায়েলের কথা কখন বললাম? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার একজন কলিগ সেদিন এক গল্প বলছিল, কিভাবে অনার কিলিংয়ের নামে একজন মা তার গর্ভজাত সন্তানকে একেবারে শেষ করে দিয়েছে। ভাবতে পারো একজন মা কতখানি নিষ্ঠুর হলে এমনটা করতে পারে? বলতে পারো সুজয়, এই অপরাধের শাস্তি কী? প্রথমত, গোটা ব্যাপারটাই অ্যাবসার্ড। এই ধরনের কাজ সাধারণত উচ্চবিত্ত পরিবারে ঘটে থাকে সম্মান রক্ষার নামে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তদন্তের পর জানা যায় বাবা কিংবা বড় ভাইয়া খুনের নেপথ্যে ছিল। মা নিজের হাতে সন্তানকে, এমন ঘটনার সংখ্যা নগণ্য বললেই চলে। মা মানে মমতাময়ী, স্নেহের ভাণ্ডার। তবু যদি কোনো মা এমন নিষ্ঠুর কাজ করতে পিছপা হয়, তবে সেক্ষেত্রে অপরাধ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়। অ্যান আই ফর অ্যান আই। ভালো বলেছ, আই অ্যান ফর অ্যান আই। অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। চোখ বন্ধ করে বিড়বিড় করল অপু। বলা সহজ সুজয়, করা নয়। মোহিনী দেবী কি কোনো দিন
নিজকৃত অপরাধ স্বীকার করতে রাজি হবেন? দেখুন, আইনের ম্যারপ্যাঁচ আমাদেরও অনেক জানা আছে, গম্ভীর মুখে বললেন অজয় গুপ্তা। আমার কাছে ওসব আইনের বাঁধাবুলি কবচাতে আসবেন না। আপনি অনেক দূর থেকে এসেছেন। মিস্টার কাপুরের সঙ্গে আমাদের পরিবারের যথেষ্ট ভালো সম্পর্ক, তাই ধৈর্য ধরে এতগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি। নইলে এ বাড়ির বৈঠকখানা অবধি ঢোকার অকাত হতো না আপনার। এনিওয়ে, একটা কথা কান খুলে শুনে রাখুন, দিনের আলো হোক বা রাতের অন্ধকার, ওই মেয়েকে আমরা আর কোনোদিনই আগরওয়াল ম্যানশন থেকে গুপ্তা প্যালেসে ফিরিয়ে আনতে যাইনি। সেদিন থেকে আমি বিশ্বাস করে নিয়েছি আমার প্রথম স্ত্রী মৃতা। আমার পরিবারের লোকজনও সেটাই বিশ্বাস করে। আর কিছু জানতে চান? আপনার সঙ্গে আপনার ভাবির আশনাই ছিল, সেখান থেকেই সমস্যার শুরু, গভীর মুখে বলে ওঠেন রমেশ চ্যাটার্জি। ছোটি অর্থাৎ আপনার প্রথম স্ত্রী জানতে পারার পর মানতে পারেননি, স্বাভাবিক নিয়মেই প্রতিবাদ করেছিলেন। সেটার জন্যই কি তাকে গুপ্তা প্যালেস ছাড়তে হলো? আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন পুলিশ সাহেব। অজয় গুপ্তার মুখে লালচে ছাপ পড়ল, চোখের দৃষ্টিতে দেখা গেল ক্রোধের আভাস। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, পুরনো ঘটনা বহুদিন আগেই চাপা পড়ে গেছে কবরের নিচে। খামোখা খোঁড়াখুড়ি করে তাকে আবার জীবন্ত করে তুলবেন না প্লিজ। মনে রাখবেন, এটা আপনার শস্য শ্যামলা বাংলা নয়, ঊষর মরুভূমি রাজস্থান। কোথায় কখন গুম হয়ে যাবেন বাড়ির লোকজন জানতেও পারবে না। কাপুর সাব, গাড়িতে উঠে ভালো করে বুঝিয়ে দেবেন গুপ্তারা কী জিনিস। নমস্কার। নমস্কারের ভঙ্গিতে হাত দুটো তুলে গটগট করে জুতোয় শব্দ তুলে ভেতরে চলে গেলেন অজয় গুপ্তা। গাড়িতে বসে ইন্সপেক্টর কাপুর বলে উঠলেন, ধন্যি আপনার সাহস মশাই, সিংহের ডেরায় বসে সিংহকে চাপকানো। অজয় গুপ্তার মুখে তো পুরো লাল হয়ে গেছিল। খেল দেখালেন বটে আপনি, তবে খুব সাবধানে থাকবেন কটা দিন। আগেই আপনাকে বলছি, জয়পুর এলাকায় গুপ্তারা মারাত্মক ইনফ্লুয়েন্সার। রাস্তাঘাটে একটু দেখে শুনে চলাফেরা করবেন। প্রয়োজনে দুজন প্লেন ড্রেস আর্মড গার্ড নিয়ে দেব সঙ্গে। দেখলেন তো মুখের ওপর কেমন হুমকি দিল। ওদের চর জয়পুরে সর্বত্র। ওসব লাগবে না। আমাদের বাংলায় একটা কথা আছে, যত গর্জে তত বর্ষে না। মনে মনে হাসলেন রমেশ চ্যাটার্জি। যে বিশেষ কাজে এসেছিলেন তা সাকসেসফুল। জেরার মুখে মোহিনী দেবীর নির্জলা মিথ্যা বলেছেন। অজয় গুপ্তা কিংবা তার ফ্যামিলির লোকজন কেউই সেদিন রাত্রের অন্ধকারে ছুটিকে তাদের প্যালেসে ফিরিয়ে নিয়ে যেতে আসেননি। কোর্টে কেস উঠলেই গুপ্তা ফ্যামিলিকেও সমন ধরাতে হবে। তাকে হুমকি দিয়েছে অজয় গুপ্তা, কিন্তু সে জানে না এক মাঘে শীত যায় না। হোটেল রুমে ঢুকে গরম ঠান্ডা জলে ভালো করে স্নান করলেন রমেশ চ্যাটার্জি, যেন শরীর থেকে ধুয়ে ফেললেন বিষাক্ত ক্লেদ। এইবার ভেবেচিন্তে ছক সাজানোর পালা। দেখতে হবে মোহিনী দেবী যেন কোনোভাবেই ছাড়া না পায়। ইন্টারকমে রাতের খাবার অর্ডার দিয়ে সবেমাত্র বসেছেন, এমন সময় বেডসাইডের টেবিলে রাখা মোবাইল বেজে উঠল। মিত্তির ফোন করেছে। স্যার, আপনার জন্য একটা মারাত্মক খবর আছে। আপনি ঠিকই আন্দাজ করেছিলেন, ব্যাপারটা মিলে গেছে। তাড়াতাড়ি খবরটা বল। এমন সময় দরজায় টোকা পড়ল। চাপা স্বরে রমেশ চ্যাটার্জি বলে উঠলেন, একটু হোল্ড কর লাইনটা। সম্ভবত কেউ এসেছে, আমি আগে দেখি। দরজা খুলতেই ওয়েটার ট্রে সমেত খাবার টেবিলে নামিয়ে দিয়ে চলে গেল। খাবার গরম, ধোয়া উঠছে তখনও, কিন্তু রমেশ চ্যাটার্জি সেদিকে দৃষ্টিপাতও করলেন না। জলদি দরজা বন্ধ করে বলে উঠলেন, বলো, কি বলছিলে? কি সেই খবর? স্যার, ডিএনএ রিপোর্ট আমাদের হাতে। রিপোর্ট পজিটিভ স্যার। আর কোনো সন্দেহ নেই যে অজ্ঞাত পরিচয় নারীর কঙ্কালটা মাটির নিচে পোতা ছিল, ওটা আগরওয়াল পরিবারের ছোট মেয়ে ছোটিরই। মোহিনী দেবীর সঙ্গে ডিএনএ ম্যাচ করে গেছে। এর ফলে একটা মোক্ষম প্রমাণ আমাদের হাতে চলে এসেছে।
মোহিনী দেবীর বাগানে তার ছোট মেয়ের লাশ পুঁতে দেওয়া হলো, অথচ তিনি বলছেন তার কিছুই জানা নেই। এমনটা কিভাবে সম্ভব হতে পারে? বাড়িতে পাহারা আছে, সিকিউরিটি যথেষ্ট শক্তপোক্ত, বাইরে থেকে কেউ এসে এই থিওরি ধোপে টিকবে না স্যার। মনে হচ্ছে এবার মোহিনী দেবীর রেহাই পাওয়া মুশকিল হবে। আমার ধারণা করণবীর আগরওয়ালই ঠিক বলছেন। জবানবন্দি পড়েছি স্যার, কিন্তু নিজের সন্তানকে মারল কেন? আর দ্বিতীয় কঙ্কালটা, সেটা কার জানা গেছে? একজন পুরুষের, এটা নিয়ে সন্দেহ নেই। সম্ভবত সে ছুটির গোপন প্রেমিক ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অজ্ঞাত পরিচয় যুবকের নাম ঠিকানা জোগাড় করা প্রায় অসম্ভব। যদি মোহিনী দেবী মুখ খোলেন, তখনই হয়তো। করণবীর আগরওয়ালের থেকে জানার চেষ্টা করো, সে তো এখন আমাদের হেফাজতে। প্রয়োজনে চেষ্টা করছি স্যার, অনেক চেষ্টা করছি। সব রকম চেষ্টার পরও তার উত্তর কোনো রকম পরিবর্তন হয়নি। স্পষ্টই বলেছেন, ওই ছেলেটির নাম ধাম কোনো পরিচয় তার জানা নেই। তিনি কেবল শরীর দুটোকে মাটির নিচে পুঁতে দিয়েছিলেন। কে বলেছিল এটা করতে? সে ব্যাপারে মুখে কুলুপ স্যার, কোনোভাবেই কোনো উত্তর দিচ্ছে না, একবারে স্পিকটি নট হয়ে বসে আছেন। দাদি তোমায় তখন চাপা স্বরে কী বলছিলেন? কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? চোখ সরু করে বলে ওঠে কনিষ্ক। তোমায় আমি বিশ্বাস করতাম এতদিন, কিন্তু এই মুহূর্তে বাড়ির যা পরিস্থিতি, তাতে কাউকে আমি আর বিশ্বাস করতে পারছি না। সত্যি করে বলো, কি হয়েছে? আমি কিভাবে জানবো? তোমার দাদি কি সত্যি এমন কিছু করতে পারেন? তোমার কি মনে হয়? চিন্তিত ভঙ্গিতে বলে উঠল পায়েল। নিজের সন্তান? একদম উল্টোপাল্টা কথা বলবে না, ঠান্ডা গলায় কেটে কেটে উচ্চারণ করে কনিষ্ক। অতীতে যদি এমন কিছু ঘটেও থাকে, সেক্ষেত্রেও দাদির বিচার করার কোনো অধিকার আমাদের নেই। তিনি বয়োজ্যেষ্ঠ। পুরো ব্যাপারটা হঠাৎ দেখা দুঃস্বপ্নের মতো ভুলে যেতে চেষ্টা করো। যদি আরও কিছু জানতে পারো, একা কোনো পাকামি করতে যাবে না, সবার আগে আমাকে জানাবে। সেক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে। সব সময় মনে রাখবে, তুমি এখন আর ওই বাড়ির মেয়ে নও, আগরওয়াল পরিবারের বড় বহু। কাজেই প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভেবেচিন্তে, একবার নয় বারবার। এখন আমাদের প্রথম কাজ হলো ড্যাডকে যে কোনো মূল্যে পুলিশ কাস্টাডি থেকে ছাড়িয়ে আনা। সেটা কিভাবে সম্ভব? বিস্মিত স্বরে বলে ওঠে পায়েল। পাপাজি তো সবার সামনে নিজে মুখে অপরাধ স্বীকার করেছেন। অনেক দিন হয়ে গেল, পায়েলটা আর আসছে না। এলে একটু ভালো মন্দ খেতে পারত। ও বাড়িতে কী সব নিরামিষ খেয়ে থাকে, পেটটা ভরেও কিনা সন্দেহ। ও কি বাড়ির রাস্তা ভুলে গেল নাকি? সুজয় রানা মোমোর ফিলিংটা আস্তে করে মুখে পুরে দিল পরমা। কি হলো কি মেয়েটার? আমার শরীর খারাপের পর থেকে দিব্যি তো মাঝে মধ্যে বাড়িতে ঘুরে যাচ্ছিল। নিজের সংসারে মেয়েটা দিব্যি মানিয়ে গুছিয়ে নিচ্ছে। তোমার তো খুশি হওয়া উচিত পরমা। এখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে টানাপোড়েন করার সময় নয়, বরং আগরওয়াল ম্যানশনের মাটিতে পায়ের ছাপ শক্ত করার সময়। আজকাল লোকে যতই বলুক না কেন, একটা মেয়ে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হলেই হলো, দিব্যি জীবন কেটে যায়। কিন্তু বাস্তবতাটা মোটেও তা নয়। দিন শেষে একজন মানুষ লাগে পাশে থাকার জন্য। বিপদের দিনে মেন্টাল সাপোর্টের দরকার হয়, তা সে যতই স্ট্রং হোক না কেন। তুমি পাশে না থাকলে আমি কি ভালো মন্দ সব পরিস্থিতির মোকাবিলা করতে পারতাম? বিয়ের মূল উদ্দেশ্যই কিন্তু সেটাই, পরস্পরের পাশে থাকা। পায়েল যখন কনিষ্কের মধ্যেই নিজের লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছে, তখন এই মুহূর্তে ওর একটাই কাজ, পারপার্শ্বিক সম্পর্কের বন্ধনকে মজবুত করা, তার উপর জোর দেওয়া। তুমি এখন সম্পূর্ণ সুস্থ পরমা। মেয়েকে উদ্ভট পরিস্থিতির মোকাবিলা করতে দাও। চিন্তা করো না, আমাদের পায়েল যথেষ্ট বুদ্ধিমতী, সে সব ঠিকঠাক সামলে নেবে। হয়তো তোমার কথাই ঠিক, তবু আমার মন কেন জানি না বারবার বলছে আমার মেয়েটা ওখানে একটুও ঠিক নেই। জানো তো, মায়ের মন কখনো ভুল বলে না। মা,
তুমি অকারণেই চিন্তা করছো। বাবা একদম ঠিক বলছে। আর তোমায় ডাক্তার আঙ্কেল বারবার বলেছেন না আপনি একদম স্ট্রেস নেবেন না। স্ট্রেস নিলে তোমার হার্টের ওপর চাপ বাড়বে। প্যানিক অ্যাটাকের পর থেকে আমরা সবাই সাবধানে থাকি। কোলেস্ট্রল বর্ডার লাইন বলে তোমার বেশি স্ট্রিট ফুড খাওয়া মানা। তাও ভালো লাগে বলে আজ অফিস ফেরার পথে মোমো নিয়ে এলাম। শরীরের পাশাপাশি মনকেও যে ভালো রাখা জরুরি। এই মোমো নতুন লঞ্চ করেছে হোল হুইট স্টিম মোমো। মুখের স্বাদও মিটবে, আবার স্বাস্থ্যও বজায় থাকবে। আমাকে নিয়ে তোরা বড্ড বেশি ভাবিস রে জয়। আমার কিচ্ছু হবে না রে, দেখিস। কিন্তু আমার পায়েলটার জন্য যে ভারী চিন্তা হচ্ছে। মায়ের মন তো কোনো বিপদ টিপদ ঘটার আগেই ঠিক টের পেয়ে যায়। কাল সকালে তুই একবার আগরওয়াল ম্যানশন থেকে ঘুরে আয়। বলবি বোনকে খুব দেখতে ইচ্ছে করছিল। যদি ওরা অপমান করে, উল্টোপাল্টা কথা বলে, একটু শুয়ে নিস বাবা। যত যাই করুক, সম্বন্ধীর মুখের ওপর তো আর দরজা বন্ধ করে দিতে পারবে না। ঠিক আছে, তুমি এবার চিন্তা করাটা বন্ধ করো দয়া করে। কাল সূর্যের আলো ফুটলেই আগরওয়াল ম্যানশনের দিকে মুখ করে দৌড় দেব। ছেলের বলা স্টাইলে সমরেশ হেসে উঠলেন। আর সেই হাসির রেশ ছড়িয়ে পড়ল পরমার ঠোঁটেও। যাক, হেসেছে। এই হাসি মুখখানাই তো দেখতে চাইছিলাম মা জননী। তা আজ রাতের মেনু কি? গন্ধে গন্ধে মনে হচ্ছে জম্পেশ কিছু বানাচ্ছ। শুকনো মুখে একপাশে বসে মোমো খাচ্ছিল অপু। আজকের মোমোটা খেতে সুস্বাদু হলেও জিভে চেনা স্বাদ পাচ্ছে না। আসলে মনটা তার বড়ই বিক্ষিপ্ত। এই মুহূর্তে মনের অর্ধেকটা ডুবে আছে পায়েলের জন্য চিন্তায়, বাকি অর্ধেকটা ঘুরে বেড়াচ্ছে রমেশ চ্যাটার্জির সঙ্গে ইনভেস্টিগেশনে। কি ফল অপেক্ষা করছে তাদের জন্য কে জানে। যে পদক্ষেপ তারা সাহস করে উঠিয়েছে, কে জানে তার ফলাফল কি হবে। চিন্তিত ভঙ্গিতে অপুকে বসে থাকতে দেখে সুজয় বলে উঠল, মোমোগুলো তো ঠান্ডা হয়ে গেল। তোমাদের সবাইকে এত চিন্তা করতে হবে না। পায়েলের বরের সঙ্গে কাল সরাসরি কথা বলে নেব। ওদের এত ভয় পেলে তো চলবে না, মাথায় চড়ে বসবে কাজেই সামলে। অপুর মুখের দিকে খানিকক্ষণ এক দৃষ্টিতে চাপা স্বরে বলে উঠল, মনে হচ্ছে আমার বোনের বিষয়ে তুমি কিছু গোপন কথা জানো। দয়া করে আমার কাছে কিছু লুকিও না। ঠিক করে বলো কি হয়েছে। কিচ্ছু হয়নি তো, এমনি চাপা স্বরে বলে ওঠে অপু। তুমি খামোখা আমায় সন্দেহ করছো। যদি আমার কথা রাখো তবে বলবো এখন ওই বাড়ি যেও না। এই সময় ওখানে যাওয়াটা পায়েলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। পরমা সমরেশ খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে গেছেন। অপুর কথা শুনে সুজয় যেন খানিকক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেল। সম্বিত ফিরে পেয়ে একরকম চাপা গলায় বলে উঠল, এখন আমি নিশ্চিত তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। দেখো, এ কিন্তু আমার বোনের জীবন মরণের প্রশ্ন। যদি কিছু জানা থাকে তো স্পষ্ট করে বলে দাও। পায়েলের কিছু একটা হয়ে গেলে আমি কিন্তু তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। প্লিজ অপু, প্লিজ দয়া করে আমার কাছে কিছু লুকিও না। ভবিষ্যতে এমন দেরি না হয়ে যায় যাতে আমরা কোনো ব্যবস্থাই না নিতে পারি। আমি বেঁচে থাকতে পায়েলের কোনো ক্ষতি হতে দেব না। তুমি নিশ্চিন্তে আমার উপর ভরসা রাখতে পারো। অপুর স্বরে অদ্ভুত দৃঢ়তার ছাপ। সুজয় এক দৃষ্টে স্ত্রীর দিকে তাকিয়ে রইল। তুমি শুধু মা বাবাকে সামলে নিও, সব বলবো তোমায়, কিন্তু আজ নয়। দয়া করে আমায় একটু সময় দাও। সময় নাও। মনে রেখো মিত্তির, করণবীরের দুধ ঘি খাওয়া আদরের শরীর। লোকটার খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দাও। বেশি সময় লাগবে না। দেখো না, দেখো বাছাধন, দুদিনেই মধ্যেই মুখ খুলবে। কিন্তু তা কিভাবে হবে স্যার? স্বয়ং কমিশনারের নির্দেশ আছে। জেলের ভেতরে থাকলেও করণবীর আগরওয়াল ভিআইপি বন্দি। তার যেন কোনো রকম অযত্ন না হয়। সেক্ষেত্রে কোর্টে কেস উঠলে পুলিশকেই ওরা কাঠগড়ায় তুলবে। সেই অবস্থায় ভদ্রলোককে একবারে না খাইয়ে রাখা রিস্ক হয়ে যাবে স্যার।
আমরা সবাই বিপদে পড়ে যাব। আমার অবস্থা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার। উর্দি পড়েছি, মর্জি মাফিক কাজ করব কিভাবে? তুমি পার্সোনালি করণবীরের তদারকির দায়িত্ব নাও। এইটুকু রিস্ক নেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। কমিশনার স্যার তো আর দেখতে আসছেন না হাই প্রোফাইল বন্দির সঙ্গে আমরা কেমন ব্যবহার করছি। এই কয়েক ঘন্টা খাবার তো দূরের কথা, এক ফোঁটা জলও দেবে না। তেষ্টায় মরে যাচ্ছি বললেও না। কতক্ষণ সহ্য করবে? মুখ তো খুলতেই হবে। আমি জানি মিত্তির, তুমি সাকসেসফুল হবেই। তোমার উপর আমার অনেকখানি ভরসা। প্রমোশনের ক্ষেত্রে এই বছর তোমার নামই স্ট্রংলি রেকমেন্ড করব। উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো কথা। আংটিটার বিষয়ে নতুন কিছু জানা গেল? ব্যাপারটা আপনাকে জানাবো বলে ভুলে গেছি। এত রকম প্রেশার চলছে মাথায়। কনফার্ম জানা গেছে আংটিটা আগরওয়াল ফ্যামিলির ছোটি মেয়ে ছোটিরই। স্পেশালভাবে বানানো হয়েছিল ভাইদুজ উপলক্ষে। অর্ডার দিয়েছিলেন করণবীর আগরওয়াল। আংটির ডিজাইনটাও ছোটির করা। লাল চাঁদনি জুয়েলার্স অ্যান্ড কোঙ্গের স্পেশাল কারিগর এক প্রকার করণবীরের সামনে বসেই ওটা তৈরি করেছিল। এতটাই স্পেশাল ওই আংটি। করণবীর জেরার মুখে জানিয়েছেন ছোটি নাকি আংটিটা কখনোই হাত থেকে খুলতো না। ওটা নাকি ওর লাকি চার্ম ছিল। বুঝলাম। ফরেন্সিকের কাজ কতদূর? এই মুহূর্তে গোটা 3 হাই প্রোফাইল কেস চলছে, তাই রিপোর্ট পেতে খানিক দেরি হচ্ছে স্যার। ফয়েলে মোড়া লাল মাসের ঢাকনা সরাতেই পাশে রাখা চিরকুটের দিকে চোখ পড়ল পুলিশের বড় কর্তা রমেশ চ্যাটার্জির। টাইপ করা পুচকে একটা কাগজ। তাতে স্পষ্ট ভাষায় লেখা না বলে হুমকি বলাই ভালো। আমাদের ব্যাপারে মাথা ঘামানো বন্ধ করুন পুলিশ সাহেব, নইলে কখন নিজেই যে বেওয়ারিশ লাশ হয়ে মর্গে আধারে চালান হয়ে যাবেন টেরও পাবেন না। ফাঁকা হুমকি ভাববেন না, ক্ষমতা আমাদের যথেষ্ট আছে, কাজেই সাবধান। ভাঁজ করে হুমকির কাগজটা পকেটে রাখলেন। তিনি এখন নিশ্চিত তার আগমনে অজয় গুপ্তা বেজায় ভয় পেয়েছে। দ্বিতীয় বিয়েটা অসিদ্ধ প্রমাণিত হওয়ার। সে তো এখনো জানেই না ছোটি সেই কোন কালে মারা গেছে। যদি কোনোভাবে আদালতে কেস ওঠে, কোর্টে ছোটির সপক্ষে রায় দেবে। ভারতীয় আইনের ধারা অনুযায়ী প্রথম স্বামী বা স্ত্রী বেঁচে থাকাকালীন দ্বিতীয় বিয়ে অসিদ্ধ। আদালতে না ক্ষমতার দম্ভ খাটে, না কোনো জোরাজুরিতে কাজ হয়। ম্যাডাম, বলেছিলাম না আবার আমাদের দেখা হবে। হাসলেন রমেশ চ্যাটার্জি। কি করব বলুন, স্বভাব বড়ই বালাই। কোনো কাজই অসম্পূর্ণ রাখতে পারি না। আপনার পাঠানো 3টা গুন্ডার একটার হাত ভেঙেছে, আর একটার নাক, তৃতীয়টি সে প্রাণ ভয়ে পালিয়েছে। ভাড়া করলেনই যখন একটু দেখে শুনে করবেন তো। চিন্তা করবেন না, ওই দুটোকে হাসপাতালে এই শর্মাই পৌঁছে দিয়ে এসেছে। চিকিৎসা হবে ঠিকই। তারপর ম্যাডাম, তাহলে আপনিও দেখছি ভয় পান। বড়ে ভাইয়া, বাড়িতে আবার পুলিশ এসেছে, তাড়াতাড়ি আসুন। একজন সহকর্মী দরজার সামনে এসে দাঁড়ালো। চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমের দিকে এগোলে কনিষ্ক আগরওয়াল। এত চেষ্টার পরও কি শেষ রক্ষা হলো না? চলবে।